শ্রী চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর অন্যতম রূপকার গোবিন্দদাস কবিরাজের সাহিত্য, তার সংক্ষিপ্ত জীবনপঞ্জি এবং তার রচিত পদাবলী সাহিত্যের নানা দিক, সেই সঙ্গে সুদীর্ঘ বাংলা বৈষ্ণব পদাবলীর ইতিহাসে তার অবদান আজকের আমাদের এই আলোচনার মূল লক্ষ্য। গোবিন্দদাস কবিরাজ চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর যুগ প্রতিনিধি, অর্থাৎ চৈতন্য পরবর্তী বৈষ্ণব অলঙ্কার শাস্ত্রের নির্দেশনামায় ষোড়শ শতকে যে বৈষ্ণব পদাবলীর নিজস্ব ঘরানা তৈরি হয়েছিল, গোবিন্দদাস কবিরাজ সেই ঘরানার শ্রেষ্ঠ প্রতিনিধি। গোবিন্দ দাসকে অধ্যয়ন করলে, তাকে জানলে এই যুগটিকে, এই যুগটির সাহিত্যিক প্রবণতাকে এবং এই যুগটির বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতাগুলিকেও সম্পূর্ণভাবে আত্মসাৎ করা সম্ভব হয়। সাহিত্যের পরম্পরার দিক থেকেও বৈষ্ণব কবিতা কিভাবে পূর্ববর্তী সংস্কৃত কবিতার সঙ্গে যুক্ত, তা গোবিন্দদাস কবিরাজের পদাবলী অধ্যয়ন করলে সুস্পষ্টভাবে জানা যায়। কবি জয়দেব ও বিদ্যাপতির সঙ্গে প্রাচীন সংস্কৃত কবিদের আত্মস্থ করে কিভাবে বৈষ্ণবীয় সাধন সঙ্গীত রচনা করা সম্ভব, অর্থাৎ মূল ভারতীয় সাহিত্যের ধারায় কিভাবে বৈষ্ণব সাহিত্য প্রবেশ করতে পারে গোবিন্দ দাসের কাব্যে, তার প্রমাণ রয়েছে। গোবিন্দ দাস সেই সহজ গতির পথ চিহ্নিত করেছিলেন, যেই গতিতে বাঙালির লেখা বৈষ্ণব সাহিত্য সর্বভারতীয় স্তরের ভক্তি সাহিত্যের মধ্যে নিজের অবস্থানকে চিহ্নিত করে নিতে পেরেছিল। গোবিন্দদাস কবিরাজ যুগের প্রতিনিধি, আবার তিনি পরবর্তী যুগের নির্মাণেও বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন। অর্থাৎ গোবিন্দদাস তৈরি করা যে কাব্য রচনার বৈশিষ্ট্যাবলী, সেগুলি পরবর্তীকালের বৈষ্ণব পদাবলীর রচয়িতারা গভীরভাবে আত্মস্থ করেছেন, অনুশীলন করেছেন, এমনকি অনুকরণও করেছেন। ফলে সপ্তদশ অষ্টাদশ শতকের বৈষ্ণব পদাবলীর গড়নে গোবিন্দদাস কবিরাজের প্রভাব বিশেষভাবে কাজ করেছিল। তার কবিতার ইতিবৃত্ত জানলে উত্তরকালের বৈষ্ণব ভাবনায় প্রবেশ সুগম হয়। অর্থাৎ গোবিন্দদাস কবিরাজ শুধু একজন কবি নন, গোবিন্দদাস কবিরাজ পরবর্তীকালের বৈষ্ণব কবি ধারার গুরুস্থানীয়। এই আলোচনার প্রথম ভাগ ব্যক্তি গোবিন্দ দাসকে নিয়ে, তার পরবর্তী অংশ অতি সংক্ষেপে জীবনী আলোচনার পর গোবিন্দ দাস কবিরাজের পদাবলীর নানা বিশেষত্ব এই আলোচনার বিষয়ের মধ্যে এসে পড়বে। গোবিন্দ বা গোবিন্দ দাস নামের আড়ালে মধ্যযুগে বহু কবি আত্মলোক ঘটিয়েছেন। কখনো বা এমন সংশয় উপস্থিত হয়েছে যে গোবিন্দ দাস বাংলার কবি নন, তিনি মিথিলার কবি। এই সন্দেহের একটা বড় কারণ, গোবিন্দ দাস মাত্র একখানি পদ রচনা করেছিলেন বাংলায়। সে পদটিও যথার্থই গোবিন্দ দাস কবিরাজেরই রচিত কিনা সেই নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। ফলে এক গবেষক বিশেষভাবে এই দাবি উত্থাপন করেছিলেন যে গোবিন্দ দাস বাংলার লেখক নন, তিনি মিথিলার কবি। ঐতিহাসিক বিষয় এই যে বিবাদ, এই বিবাদটি খুব দীর্ঘ হয়নি। যেমন চণ্ডীদাস সমস্যা বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রায় দেবাসুর সংগ্রামে রূপান্তরিত করেছিল, সেই রকম কোনো সংগ্রাম, সেই রকম কোনো বিতর্কের ঝড় গোবিন্দ দাসকে নিয়ে হয়নি। তার কারণ, গোবিন্দ দাস কবিরাজ সম্পর্কে ঐতিহাসিক তথ্যের অভাব নেই। কাজেই বাংলা সাহিত্যের ইতিহাস গবেষণায় ব্যক্তি গোবিন্দ দাসকে নিয়ে শেষ অবধি বিশেষ কোনো ধোঁয়াশা থাকেনি। গোবিন্দ দাস ষোড়শ শতকের তৃতীয় দশকে জন্মেছিলেন এবং সপ্তদশ শতকের দ্বিতীয় দশক পর্যন্ত মরজগতে ছিলেন। চৈতন্য পরবর্তী গৌর ভক্ত পরিমণ্ডলেই তার জন্ম হয়েছিল, কিন্তু গোবিন্দ দাস কবিরাজ তার জীবনের প্রথম পর্বে ভক্ত বৈষ্ণব ছিলেন না। জানা যায় 40 বছর বয়সে শ্রীনিবাস আচার্যের কাছে তিনি বৈষ্ণব ধর্মের দীক্ষা গ্রহণের আগে ব্যক্তিগতভাবে শাক্ত মতের উপাসক ছিলেন। ফলে বৈষ্ণব আন্দোলনে দীক্ষিত ভক্ত হিসেবে পরম্পরার অবলম্বনে গোবিন্দ দাসের প্রবেশ কিন্তু জীবনের মধ্য পর্বে, অর্থাৎ বেশ পরিণত পর্বে। শ্রীনিবাস আচার্যের আদেশে ও প্রেরণায় শ্রীরূপ গোস্বামীর রচিত ভক্তি রসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি অধ্যয়ন করেছিলেন। প্রাচীন সংস্কৃত সাহিত্যে ও দর্শনে তার ব্যুৎপত্তি আগে থেকেই ছিল।
বৈষ্ণব দর্শনে ও শাস্ত্রে অভিজ্ঞতা সঞ্চয় করেই গোবিন্দদাস কবিরাজ পদাবলী রচনায় হাত দেন। অর্থাৎ তার ব্যক্তিগত জীবনে বৈষ্ণব ধর্মের প্রবেশ তার এক ধরনের প্রশিক্ষণকে ত্বরান্বিত করে। তিনি বৈষ্ণব গৌড়ীয় ভাবনায় নিস্নাত হয়েছিলেন এবং গৌড়ীয় বৈষ্ণব সেই ভাবনার আলোকেই তিনি পরবর্তীকালে পদ রচনা করেন। ১৬ শতকের ৬০-এর দশক থেকে গৌড়ীয় রসশাস্ত্র পূর্ণ শক্তিতে আত্মপ্রকাশ করতে শুরু করে। ১৫৬০-এর পরবর্তীকালে স্বর গোস্বামী এবং তাদের আশ্রিত যারা বৈষ্ণব তাত্ত্বিক সাধক পণ্ডিতজন, তারা গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রের নানা রকম নির্দেশনামা কেন্দ্রিক অলঙ্কার শাস্ত্র, রসশাস্ত্র এবং ধর্মশাস্ত্র রচনা করতে থাকেন, যেগুলিকে আমরা একত্রে গোস্বামী শাস্ত্র বলি। এই গোস্বামী শাস্ত্রের মধ্যে গোবিন্দদাস কবিরাজ খুব অনুগত ছাত্রের মতো এই বিরাট শাস্ত্রের মহারণ্যের মধ্যে প্রবেশ করেছিলেন। গোবিন্দ দাস এই নির্দেশিকায় প্রশিক্ষিত হয়ে তবে পদরচনায় অগ্রসর হলে সাধক বৈষ্ণবদের তিনি আনুকূল্য ও আশীর্বাদ পান। স্বয়ং শ্রীজীব গোস্বামী গোবিন্দ দাসকে লেখা তার ব্যক্তিগত পত্রে গোবিন্দ দাসের কবিত্বের প্রশংসা করেছিলেন। এই প্রশংসার মধ্যে একটি দিক যেমন গোবিন্দ দাসের কাব্য রচনায় উৎকর্ষ, আরেকটি দিক তেমনি গৌড়ীয় ভাবনার প্রতি তার নিষ্প্রশ্ন আনুগত্য, এবং সেই আনুগত্যের মধ্যে থেকেই কবিত্বের সমস্ত ক্লাসিক্যাল সম্ভাবনাগুলিকে গোবিন্দ দাস কবিরাজ খুব স্থির বুদ্ধিতে এবং ধীর কলমে চর্চা করে চলেছিলেন। উত্তরকালের পদকর্তা নরহরি চক্রবর্তী, বল্লভ দাস, রাধামোহন ঠাকুর প্রমুখের কাছে তিনি ছিলেন দর্শন এবং কবিত্বের ধ্রুবতারা। এই তথ্যগুলি থেকেই প্রাথমিকভাবে বোঝা যায় গৌড়ীয় সাধন পরম্পরার সঙ্গে যুক্ত সাহিত্যিক পরম্পরায় গোবিন্দ দাস তাত্ত্বিকতা ও কবিত্বের মিশেলে একজন আদর্শ সাধক কবি রূপে পরিগণিত হতে পারেন। গোবিন্দ দাস কবিরাজের পদাবলীর যে বিষয়বস্তু, সেক্ষেত্রে তিনি স্বাভাবিকভাবেই প্রথার অনুসারী, অর্থাৎ সাহিত্যিক যে বৈষ্ণব পরম্পরা, সেই পরম্পরার ক্ষেত্রে তিনি সম্পূর্ণই আশ্রিত সাধক। রসশাস্ত্রের নিবিষ্ট প্রশিক্ষণ গোবিন্দ দাসকে প্রথাবদ্ধ লীলা পর্যায়গুলির স্তরবিন্যাসের প্রতি বিশ্বস্ত করেছিল। শাস্ত্রে যেমন যেমন নির্দেশ আছে রাধাকৃষ্ণ পদাবলীর বিন্যাসের ক্ষেত্রে, রাধাকৃষ্ণ লীলার বিন্যাসের ক্ষেত্রে, তার সানুপুঙ্খ বিবরণকেও গোবিন্দ দাস কবিরাজ আত্মস্থ করেন এবং কবিতায় রূপান্তরিত করেন। পূর্বরাগ থেকে একাদিক্রমে অভিসার হয়ে রসোল্লাস পর্যন্ত প্রতিটি পর্যায়ে সাধক বৈষ্ণবোচিত আনুগত্যে পদরচনা করেছিলেন কবি। শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ কথিত বিভিন্ন প্রকরণগুলির নির্দেশিকা তিনি অক্ষরে অক্ষরে অনুসরণ করে পদরচনা করেছিলেন। মনে রাখতে হবে, যখন আমরা বলছি অক্ষরে অক্ষর অনুসরণ করেছিলেন, তার মানে প্রকৃতপক্ষেই অক্ষরে অক্ষরে তিনি অনুসরণ করেছিলেন। তার কারণ, কবি সম্পূর্ণভাবে বৈষ্ণব রসশাস্ত্রকে কাব্যরূপ দেওয়ার ব্রত গ্রহণ করেছিলেন। তার পদাবলীর সংকলন যদি আমরা পাতা উল্টে যাই, তার সেই প্রচেষ্টা, তার সেই সাধনা স্পষ্টভাবে যে কোনো পাঠকের কাছে ধরা দেয়। অন্যদিকে রাধাকৃষ্ণ পদাবলীর পাশাপাশি শ্রী চৈতন্য কেন্দ্রিক পদাবলী রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব ঐতিহাসিক। তিনি এমন সৌন্দর্যে শ্রী চৈতন্য লীলাকে পরিবেশিত করেছিলেন পয়ারে এবং ত্রিপদীতে, যে সৌন্দর্য ইতিহাসের এত বছর অতিক্রম করেও আজও জীবন্ত হয়ে শ্রী গৌরাঙ্গের একদম ফটোগ্রাফিক এবং একদম চলচ্চিত্র উপস্থাপিত করে আমাদের সামনে। গোবিন্দ দাসের আগেই শ্রী চৈতন্য পদাবলীর বিষয়ীভূত হয়েছিলেন, সেটা ঠিকই, কিন্তু গোবিন্দ দাসের শ্রী চৈতন্য বিষয়ক পদাবলীর শিল্প সুষমার সমকক্ষতা কেউই করতে পারেন। তিনি এত অপূর্ব বিবরণ দিয়েছেন, এমন সচলতা শ্রী চৈতন্য মূর্তির মধ্যে সংযোজিত করেছেন, এমনকি চৈতন্য জীবনী সাহিত্যের মধ্যে আমরা তেমন গতিশীল গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি আমরা পাই না। চৈতন্যোত্তর কালে শ্রী গৌরাঙ্গকে বিষয়ীভূত করে দুই শ্রেণীর পদ রচিত হয়েছিল। প্রথম শ্রেণীর পদ, যাকে আমরা বলি গৌরাঙ্গ বিষয়ক পদাবলী, অর্থাৎ গৌরাঙ্গকে কেন্দ্র করে রচিত যে কোনো পদাবলী, যারই বিষয়বস্তু শ্রী চৈতন্য, তাকেই আমরা বলতে পারি গৌরাঙ্গ বিষয়ক পদাবলী। আর তার সঙ্গে রচিত হয়েছিল আরেক শ্রেণীর পদ, যাকে বলা হয় গৌড়চন্দ্রিকা। এই গৌড়চন্দ্রিকা সৃষ্টি করেছিলেন নরোত্তম দত্ত নামক একজন সাধক গুরু বৈষ্ণব, যিনি বৈষ্ণব সাধক গুরু ছিলেন। তিনি এই গৌড়চন্দ্রিকার ধারা সৃষ্টি করেন। গৌড়চন্দ্রিকা এক বিশেষ ধরনের গৌরাঙ্গ বিষয়ক পদ।
অর্থাৎ গৌরাঙ্গকে নিয়ে রচিত সমস্ত পদই গৌরচন্দ্রিকা নয়। গৌরচন্দ্রিকা হতে গেলে তার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যে পদগুলিতে শ্রীচৈতন্যের আচরণে রাধার আচরণ আরোপিত ও যে গৌরাঙ্গ বিষয়ক পদগুলি শ্রী রাধার বিশেষ অবস্থার বর্ণনার সূচক হিসেবে কীর্তনের আসরে রাধাকৃষ্ণ পদাবলীর পূর্বে গাওয়া হতো, সেগুলিকেই বিশেষভাবে গৌরচন্দ্রিকা বলা হতো। অর্থাৎ কোনো একটি কীর্তনের আসরে যদি শ্রীরাধার বিরহ বা মাথুর পর্যায়ের পদাবলী গীত হবে বলে স্থির হয়ে থাকে, তাহলে সেই কীর্তনে রাধাকৃষ্ণ পদাবলীর সূচনার পূর্বে অর্থাৎ রাধার বিরহ বিষয়ক কীর্তনের পূর্বে শ্রীচৈতন্যের বিরহমূলক পদগুলিকে সংযোজিত করা হতো। এবং এই রাধার যা লীলা বর্ণনা করা হবে তার পূর্বাভাস যখন চৈতন্য লীলায় গাওয়া হতো, সেই পদগুলিকে বলা হতো গৌরচন্দ্রিকা। গোবিন্দদাস কবিরাজ উভয়বিধ পদাবলী রচনায় সিদ্ধি অর্জন করেছিলেন। তিনি নিছক গৌরাঙ্গ বিষয়ক যে কোনো পদাবলী রচনা করে শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন এবং গৌরচন্দ্রিকার ক্ষেত্রে তার কৃতিত্ব সত্যি ঐতিহাসিক। গোবিন্দ দাসের লেখা নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব স্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুইয়ত বিকশিত ভাব কদম্ব ইত্যাদি গৌরাঙ্গ বিষয়ক পদটি মধ্যযুগের বাংলা সাহিত্যে ক্লাসিক হিসেবে স্বীকৃত। এমন সচল, এমন জীবন্ত শ্রী গৌরাঙ্গের দিব্য শরীরে সৌন্দর্য, তার অন্তর্ভাবের বিচ্ছুরণ ও তার প্রেমধর্ম বিতরণের নানা দিক সমন্বিত কবিতা দক্ষ ভাস্করের মতো যা গেঁথে চলেছিলেন গোবিন্দ দাস কবিরাজ, তা অন্য অন্য কোনো কবির মধ্যে আমরা পাই না। গোবিন্দ দাসের নামে একটি মাত্র বাংলা পদ পাওয়া যায়। সেই পদটিও প্রেমভক্তি বিতরণকারী শ্রী গৌরাঙ্গের নাম প্রচারের মহিমায় পূর্ণ। গৌরাঙ্গ করুণা সিন্ধু অবতার নিজ গুণে গাথিয়া নাম ও চিন্তামণি জগজনে পরাইলাহার। এই যে পদটি, এই পদটি বিতর্কিত। এটি প্রকৃতপক্ষে গোবিন্দ দাস কবিরাজ রচিত কিনা সেই নিয়ে গবেষকদের মধ্যে মতদ্বৈত আছে। কিন্তু তা সত্ত্বেও যে পদটি বাংলায় আমরা গোবিন্দ দাস কবিরাজের ভণিতায় পেয়ে যাই, সেই পদটিও কিন্তু প্রেম ধর্ম প্রচারক গৌরাঙ্গেরই ছবি। এটি শ্রীচৈতন্য সম্পর্কিত গোবিন্দ দাস কবিরাজ রচিত পদগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য। চৈতন্য জীবনের পূর্বভাগ এইসব পদের বিষয়বস্তু, অথচ তার মধ্যে মিশেছে শ্রী চৈতন্য জীবনের উত্তরকালের যে দিব্যোন্মাদ অবস্থা তার চিত্র। নাম ধর্মের প্রচারক জীবন নিস্তারণকারী গৌরাঙ্গের বর্ণনায় গোবিন্দ দাস কবিরাজের পদসম্ভার পরিপূর্ণ। শ্রী গৌরাঙ্গকে প্রেমিক হিসেবে বর্ণনা করে প্রেয়সী হিসেবে পদকর্তারা যে গৌর নাগরী ভাবের প্রচার করেন, গোবিন্দ দাসের প্রসিদ্ধ পদগুলিতে তার স্পর্শ নেই। একথা উল্লেখ করার একটি বিশেষ কারণ, গোবিন্দ দাস কবিরাজের ভণিতায় এমন বেশ কিছু গৌর নাগর বিষয়ক পদ পাওয়া যায় যেগুলি ঐতিহাসিকেরা আজকের দিনে দাঁড়িয়ে আর গোবিন্দ দাস কবিরাজের পদ বলে স্বীকৃতি দেন না। গৌরাঙ্গ বিষয়ক পদ থেকেই বোঝা যায় গোবিন্দ দাস অ্যাকশনের বর্ণনায় সিদ্ধ। চণ্ডীদাস যেমন আবেগ এবং আক্ষেপের কবি, দুঃখের কবি, জ্ঞানদাস যেমন স্থির গভীর আবেগ স্পন্দনের কবি, গোবিন্দ দাস তেমনি অ্যাকশনের বর্ণনার কবি। এবং সেই অ্যাকশন বা গতিশীলতা, ক্রিয়মাণতা, এই সমস্ত কিছুর ছবি এত অনুপুঙ্খে এবং এত বৈভবের সঙ্গে রাধাকৃষ্ণ পদাবলীর ইতিহাসে আমরা আর অন্যত্র পাইনি। তাই রাধাকৃষ্ণ পদাবলীর সব পর্যায়ের মধ্যে অভিসারেই তার কলম সব থেকে বেশি সার্থক হয়েছিল। পূর্বরাগ ও রূপানুরাগের পদে যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছিলেন গোবিন্দ দাস। কিন্তু মনে রাখতে হবে, পূর্বরাগ এবং রূপানুরাগ মূলত স্থির চিত্রের পদপর্যায়। সেখানে অলংকৃত আবেগের বর্ণনার স্পর্শ দেওয়ার শক্তি গোবিন্দ দাসের ছিল। গোবিন্দ দাস সেই স্পর্শ শক্তির সঞ্চার করেছিলেন পদাবলীতে। কিন্তু গতির অংশে কবির কলমের যে মুনশিয়ানা, তার প্রকাশের ক্ষেত্র হিসেবে পূর্বরাগ এবং রূপানুরাগ যথেষ্ট ছিল না। রাস ও মিলনের পদেও যে আলো ও উৎসবের ছবি গোবিন্দ দাস এঁকেছেন, তাকে গতানুগতিক বলা যায় না। কিন্তু তারপরেও সবকিছুর ঊর্ধ্বে গোবিন্দ দাসের অভিসারের পদাবলী। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু লিখেছেন, অভিসারের পদে গোবিন্দ দাস রাজাধিরাজ, তাহার একাধিপত্যের সন্দেহ জাগাইবার মতো দ্বিতীয় বৈষ্ণব কবি নাই। সমকক্ষতা তো দূরের কথা, কাছাকাছি আসিতে পারে এমন কবিও দেখি না। অভিসারের পদাবলীতে সাফল্যের প্রধান কারণ গোবিন্দ দাসের শব্দচিত্রে গতি সঞ্চার করার অসামান্য কবিত্ব শক্তি বা অ্যাকশনকে শব্দে বন্ধ করবার বিশেষ ক্ষমতা। তার সঙ্গে
গোবিন্দ দাশের অলংকার শাস্ত্র অনুসরণ করারও একটি দিক আমরা লক্ষ্য করি। অলংকার শাস্ত্রে এই অভিসার পর্যায়ে সবিস্তার এবং সানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়। গোবিন্দ দাশের কবিরাজের মতো এত সবিস্তার ও অনুপুঙ্খ সহ অভিসারের পদ আর কোনো কবি রচনা করেননি। তার রচিত অভিসার পর্যায়ে কবিতাগুলিকে পরপর সাজিয়ে ফেলে একটা পূর্ণাঙ্গ অভিসার নাট্য পরম্পরা প্রস্তুত করা সম্ভব। বিশেষ করে তার সবথেকে বেশি জনপ্রিয় এবং সবথেকে বেশি সুন্দর যে পরিকল্পনাটি আমরা অভিসারের পদে গোবিন্দ দাশের মধ্যে লক্ষ্য করি, সেটা শ্রীরাধার অভিসারের প্রস্তুতির পদ। কণ্টক গাঢ়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি গা গরি বারি ধারি করি পিছর চলিত হি অঙ্গুলি চাপি। শ্রীরাধা অভিসারের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেই প্রস্তুতির প্রতিটি অনুপুঙ্খ বর্ণনার মধ্যে দিয়ে কবি স্পর্শ করতে চাইছেন অভিসারের জন্য ঔৎসুক্য থাকা এক পরিণত নারীর মনকে, যে নারী জানেন প্রস্তুতি ছাড়া জীবনের মহত্তম কার্যে কখনো সিদ্ধি অর্জন করা সম্ভব নয়। গোবিন্দ দাশের রচনায় রসশাস্ত্র কথিত অভিসারের সমস্ত পর্যায় নিয়ে পদ রচনা করা হয়েছে। কখনো সেগুলি ঋতুকেন্দ্রিক, আবার কখনো বা সেগুলি সময় চিহ্নিত। কোনো অভিসারের পদে গোবিন্দ দাস এনেছেন বর্ষার ছবি, কোথাও শীতের ছবি, কোথাও শীতরাত্রির ছবি, কোথাও বসন্ত রাত্রির ছবি, কোথাও রাতের অভিসার, কোথাও দিনের অভিসার বা দিবাভিসার, এবং অভিসারের এই প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র বৈষ্ণব শাস্ত্র সম্মত দিকগুলির বর্ণনায় একটি অদ্ভুত আশ্চর্য জিনিস আমরা লক্ষ্য করে থাকি, গোবিন্দ দাশের দেখার চোখ। সেখানে গোবিন্দ দাস কি লিখছেন? একটি শীত ঋতুর পদ আমরা অনুসরণ করতে পারি। হিম ঋতু যামিনী যমুনা তীর তরল লতাকুল কুঞ্জ কুটির। অভিসারের বর্ণনা, কিন্তু অভিসারিকা যে প্রকৃতির দুর্ভেদ্য বাধা অতিক্রম করে যাচ্ছে, সেই দুর্ভেদ্য বাধার বিবরণে গোবিন্দ দাস তার কবিত্ব শক্তিকে সম্পূর্ণ উজাড় করে দিয়ে ব্রজবুলির পদ এবং অপূর্ব ছন্দ রচনা করেছেন। সেই ছন্দের মধ্যে আমরা অভিসারিণী রাধারানীর পায়ের ছন্দ পেয়ে থাকি। অভিসারের পথে নানা প্রতিবন্ধকের বর্ণনায় গোবিন্দ দাস এনেছেন সামাজিক আপত্তি ও অনুমোদনহীনতার প্রসঙ্গ, আর তার সঙ্গে সঙ্গে এসেছে মনস্তাত্ত্বিক দ্বিধা, এবং তার সঙ্গে সঙ্গে এসেছে প্রকৃতির তৈরি করা প্রতিবন্ধকতা। এই এতগুলি প্রতিবন্ধকতার ভয়ঙ্কর কপাট উৎপাটন করে গোবিন্দ দাসের রাধা কিন্তু এই অভিসারের শেষে মিলনে সমর্থ হয়। সেই মিলনের প্রথম মুহূর্তের পদাবলীও অভিসারের পদেই সেই পর্যায়ে গোবিন্দ দাস সমন্বিত করে রেখেছেন। সেই পদটি অসামান্য, যেখানে শ্রীরাধা স্বয়ং গিয়ে উপনীত হয়েছেন শ্রী কৃষ্ণের সামনে এবং গিয়ে তার অভিসারের অভিজ্ঞতা নিজে বর্ণনা করছেন। মাধব কি কহ দৈব বিপাক পথ আগমন কথা কত না কহিব হে যদি হয় মুখ লাখে লাখ। সহস্র মুখে শ্রীরাধা স্বয়ং তার অভিসারের অভিজ্ঞতা বর্ণনা করছেন, এমন পথ বৈষ্ণব সাহিত্যে সুলভ নয়। ফলে অভিসারিকার অভিসার ক্রীড়াটিকে শুধুমাত্র পদকর্তা একজন অনুগত ভক্ত বৈষ্ণব হিসেবে তার নির্দিষ্ট অবস্থান থেকে দেখেই নিশ্চিন্ত হননি, তিনি স্বয়ং শ্রী রাধার মুখ থেকে অভিসারের অভিজ্ঞতা পাঠক ভক্ত সকলের জন্য পরিবেশন করেছেন। এই অভিসারের পদাবলীর মধ্যে এসে মিশেছে এক ধরনের পরিতৃপ্তি এবং সফল অভিসারিকার প্রগল্ভতা এবং অভিসারের সবিস্তার বিবরণ। এই সানুপুঙ্খের প্রতি অনুপুঙ্খ এবং প্রত্যেক ক্ষেত্রে ডিটেইলিং এর প্রতি নজর গোবিন্দ দাশের পদাবলীর একটা বিশেষ বৈশিষ্ট্য, যা তার ক্লাসিক সাহিত্য প্রবণতার একটা অন্যতম দৃষ্টান্ত। সংস্কৃত ক্লাসিক্যাল প্রেমের কবিতার আদর্শে গোবিন্দ দাস কবিরাজ বৈষ্ণব পদাবলীতে রূপতৃষ্ণা থেকে সম্ভোগ পর্যন্ত সমস্ত বিষয়টিকে একদিকে মনস্তত্ত্ব, অন্যদিকে আলংকারিকতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। মন এবং অলংকার এই দুয়ের মধ্যে সংযোগ সাধন করা কবিত্বের একটা বিরাট বড় সমস্যা। এই সমস্যার সংকটকে গোবিন্দ দাস খুব সুন্দরভাবে, খুব সুস্পষ্টভাবে অতিক্রম করে যেতে পেরেছিলেন। বিপ্রলম্ভ বা বিরহ গোবিন্দ দাশের কবিত্বের অনুকূল ক্ষেত্র নয়। জ্ঞানদাসের যেমন গতির চিত্র নিজের অনুকূল নয়, তার কবিত্ব প্রকাশের অনুকূল নয়, চণ্ডীদাসের যেমন মিলনোচ্ছ্বাস তার নিজস্ব ক্ষেত্র নয়, গোবিন্দ দাশের তেমনি বিপ্রলম্ভ বা বিরহ অনুকূল ক্ষেত্র নয়।
প্রেমবৈচিত্র্য বা মাথুরের পদপর্যায়ে তিনি অনেক সময়ই শ্রীরূপ প্রমুখের রসশাস্ত্রের বিশ্বস্ত অনুবাদক। রসশাস্ত্রে যেমন যেমন নির্দেশিকা আছে তিনি শুধুমাত্র তাকে কবিতার ছন্দে, কবিতার ভাষায় রূপান্তরিত করেছেন মাত্র। গোবিন্দ দাস বেদনার কবি নন, তিনি অলংকৃত আরাধনার কবি। বিরহের পদের সারল্য ও প্রত্যক্ষতার গুণে চণ্ডীদাসের অতুলনীয় কাব্যগুণ গোবিন্দ দাস ব্যবহার করতে পারেননি। গোবিন্দ দাস তার তুলনায় অসম্ভব বেশি পরিমাণে অলংকৃত এবং সজ্জিত। বেদনার মধ্যে যে নির্ভার যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণাকে নিরলংকৃত ভাষায় যেভাবে প্রকাশ করা সম্ভব, সেই ভাষায় গোবিন্দ দাসের অধিকার ছিল না। আসলে তিনি বিরহে বিশ্বাসী নন। গোবিন্দ দাস সাধক কবি, ভক্ত কবি, শ্রীনিবাস আচার্যের অনুগত থেকে বৈষ্ণব সাহিত্য চর্চা করার একজন মানুষ। ফলে তিনি রাধাকৃষ্ণের নিত্য মিলনে বিশ্বাস করেন। ভক্ত বৈষ্ণব হিসেবে তিনি রাধাকৃষ্ণের নিত্য নৈকট্যের তত্ত্বে বিশ্বাসী। রাধাকৃষ্ণ নিত্য বৃন্দাবনে নিত্য সংযুক্ত হয়ে আছেন, এইটাই তার ধ্যানের বিষয়। ফলত বিরহের কবিজনোচিত যে হাহাকার তার কাব্যের মধ্যে ফুটিয়ে তোলার জায়গাটা ক্রমশ সীমাবদ্ধ হয়ে আসতে থাকে। গোবিন্দ দাস যেহেতু পরিণত বয়সে বৈষ্ণব পদাবলী রচনা করতে শুরু করেছিলেন, তাই গবেষকেরা বলেন যে পরিণত বয়সে প্রকৃত বৈষ্ণব হয়ে ওঠার একটা লড়াই গোবিন্দ দাসকে লড়তে হতো। সেই লড়াইয়ের কারণেই বৈষ্ণব নির্দেশনামার বাইরে যাওয়ার কোনো প্রশ্নই গোবিন্দ দাস বিশেষ গ্রাহ্য করতেন না। গোবিন্দ দাসের পদাবলীর কাব্য ভাষা ছিল মূলত ব্রজবুলি এবং একটিমাত্র বাংলা পদ ছিল। সেই বাংলা পদটির ঐতিহাসিকতা যেহেতু প্রশ্নাতীত নয়, ফলে ধরে নেওয়াই যায় শতকরা ১০০ ভাগ পদাবলী গোবিন্দ দাস ব্রজবুলিতে রচনা করেছিলেন। তার নামের ভূমিষ্ঠা সহ একটিমাত্র পদ বাংলায় পাওয়া গেছিল, কিন্তু তা সত্ত্বেও গোবিন্দ দাসের কবিতায় বাঙালিয়ানার কোনো অভাব হয়নি। ঘরোয়া মৃদু করুণ আবেষ্টন এবং সঙ্গীত সৃজনে তার বাঙালিয়ানা প্রশ্নাতীত। বাঙালি ভক্ত বৈষ্ণবের আসরে যে কীর্তন গান হয়, সেই কীর্তন গানের জগতে গোবিন্দ দাস কবিরাজের পদাবলীর বিপুল জনপ্রিয়তা রয়েছে এবং এই জনপ্রিয়তার কারণও গোবিন্দ দাসের কবিত্বের অন্তরে বহমান পদাবলীর একদম ঘরোয়া বাঙালি সুর, ভাষার আবরণ ভেদ করে যার কিছু কিছু স্পর্শ রসিকের মনের কাছে এসে আবেদন রাখে। গোবিন্দ দাসের পদাবলীর দৃষ্টির অভিমুখ অনেক সময়ই বহির্জগৎ, যা মানুষ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করে। তার মাথুরের পদাবলী ও অভিসারের পদের মতোই বৃন্দাবনের বর্ণনায় পরিপূর্ণ। তিনি বাইরের জগৎকে ওই প্রেমের চক্ষু দিয়ে দেখেন। বাইরের জগতের বিবরণকে তিনি অন্তর্জগতের একটি প্রেক্ষাপট হিসেবে তার সমস্ত পদাবলীর মধ্যে দেখতে পাওয়া যায় এবং এই নির্দেশনামাও কিন্তু তিনি প্রাচীন বৈষ্ণবীয় অলঙ্কার শাস্ত্র থেকেই পেয়েছিলেন, যেখানে প্রেক্ষাপট রাধা রানীর হৃদয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ উদ্দীপন বিভাব হিসেবে কাজ করে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মে যে মঞ্জরি ভাবের উপাসনা প্রবর্তিত হয়েছিল, গোবিন্দ দাস কবিরাজের পদাবলীর ভণিতায় সেই ভাবের বিকাশ লক্ষ্য করা যায়। এই জাতীয় পদাবলীতে যিনি কবি, তিনি রাধারানীর কোনো একজন প্রধানা সখীর অনুগত একজন সখী। কবি এইসব পদাবলীতে স্বয়ং শ্রীরাধার সখীদের অনুগৃহীত এবং অনুগামিনী আরেকজন সখী। তাই গোবিন্দ দাস কবিরাজের রাধা কিন্তু কখনোই কবির নিজের উপলব্ধির উচ্চারক নন। চণ্ডীদাসের ক্ষেত্রে আমরা দেখেছি চণ্ডীদাস রাধাকে কবি কণ্ঠে রূপান্তরিত করেছেন। জ্ঞানদাসও শাস্ত্র শাসনের মধ্যে থেকেও রাধার স্বপ্নে, রাধার মাধুর্য উপলব্ধিতে অনেক ক্ষেত্রেই শাস্ত্রের সীমাবদ্ধতাগুলিকে অতিক্রম করে গিয়ে নিজস্ব কবিত্বের প্রেরণায় ভাষার অন্য অন্য রহস্যকে আবিষ্কার করে নিয়েছিলেন। কিন্তু গোবিন্দ দাস কবিরাজ সাধকের সীমারেখার মধ্যে সম্পূর্ণভাবে স্থিত ছিলেন। ফলে রাধা, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তি, তাকে কখনোই কবির আত্মপ্রকাশের কণ্ঠরূপ হিসেবে ব্যবহার করেননি। তার কবিতার উপলব্ধির জগতে তাই কবি ও রাধা কখনো একাকার হয়ে যাওয়ার প্রশ্ন ওঠেনি। সে কারণেই পদাবলীর চণ্ডীদাস ও জ্ঞানদাসের মতো লিরিক কবিতার রচয়িতা নন গোবিন্দ দাস কবিরাজ। ওই লিরিকের মধ্যে যে পিওর পোয়েটিক এনার্জি থাকে, বিশুদ্ধ কাব্যধর্ম, যে বিশুদ্ধ কাব্যধর্মের মধ্যে কবিতা রচনার প্রেরণা ছাড়া অন্য কোনো ধর্মীয় প্রেরণা, সামাজিক প্রেরণা
সমাজ সংশোধনের প্রেরণা কোনো কিছু কাজ করে না, সেই রকম কোনো বিশুদ্ধ প্রেরণা আমরা গোবিন্দ দাস কবিরাজের পদাবলীর মধ্যে দেখি না। গোবিন্দ দাসের কবিতায় তাই আমরা লিরিকের বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষ্য করি না। তার কবিতা খুব সুস্পষ্ট গঠনে গঠিত, দৃঢ় বিন্যস্ত, সাংগীতিক গুণ বিশিষ্ট এক ধরনের ক্লাসিক কবিতা। তাতে সাংগীতিক গুণ আছে, কিন্তু পারিভাষিক অর্থে সেগুলি লিরিক বা গীতিকবিতা হয়ে ওঠেনি। ধ্বনির সুষমা ও বিন্যাসের মুনশিয়ানায় জয়দেবের অনুসারী এই কবির পদে ছন্দের দোলন সুরের মায়া বিস্তার করতে সক্ষম হয়েছে। গোবিন্দচাঁদের কবি প্রতিভার মধ্যে এই বারবার এই সুর এবং স্বরের সঙ্গতি সর্বত্র তার কবিতার ধর্ম হিসেবে এসেছে, এবং সেগুলিও কিন্তু অলঙ্কার শাস্ত্রের নির্দেশনামায় এসেছে। বাংলা এবং ব্রজবুলির মধ্যে যতখানি তৎসম শব্দ প্রয়োগের সম্ভাবনা, যতখানি সংস্কৃত ছায়ায় তৈরি করা উপমেয় অলংকার উপমান প্রয়োগ করার সম্ভাবনা, সেই সমস্ত সম্ভাবনাগুলিকে গোবিন্দ দাস সম্পূর্ণ ব্যবহার করেছিলেন। তাই গোবিন্দ দাসের কবি প্রতিভার মধ্যে আমরা লক্ষ্য করি একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটি হচ্ছে বৈদগ্ধ্য। বিশেষ করে বাসক সজ্জা, খণ্ডিতা, মান, কলহান্তরিতা ইত্যাদি পর্যায়ের পদে বিদগ্ধ কবির উপস্থিতি সমস্ত পদে লক্ষণীয়। এই বৈদগ্ধ্যের দুটো ধারা আমরা এ প্রসঙ্গে উল্লেখ করতে পারি। একটি হচ্ছে কবির যে নায়িকা শ্রীরাধা, তিনি প্রায়শই বিদগ্ধা, অর্থাৎ তিনি চণ্ডীদাসের রাধার মতো বেদনাহত অন্তর্মুখিনী নয়, জ্ঞানদাসের রাধার মতো প্রণয় স্বপ্নের রসাতুরা নন। ফলে গোবিন্দ দাসের রাধার মধ্যেও এক ধরনের উচ্চকিত আত্মপ্রকাশের ভাব আছে। তিনি বিদগ্ধা, তিনি আত্মভাবে এবং আত্মপ্রকাশে সস্থা, স্বচ্ছন্দা। সেই জায়গায় দাঁড়িয়ে কবির বৈদগ্ধ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কবির বৈদগ্ধ্যের আর দুটি ধারা, একটি হচ্ছে কবির বাগ বৈদগ্ধ্য, আরেকটি হচ্ছে কবির রস বৈদগ্ধ্য। এই দুই ধারার প্রকাশে তার পদপর্যায়গুলি প্রত্যেকটি পদে গোবিন্দ দাস অন্য সমস্ত পদকর্তাদের থেকে নিজের স্বাতন্ত্র্য ঘোষণা করেছেন। কবি ক্লাসিক্যাল রীতির ধারক, শাস্ত্রানুসারী, কিন্তু প্রতিভার দ্যুতিতে সর্বত্র তিনি অভিনব। তার অঙ্কিত রাধা চিরন্তনী হয়েও নবীনা। গোবিন্দ দাসের রাধার অনিবার্য প্রাণবেগ, সুদূরজয় আত্মবিশ্বাস, অতন্দ্র সাধন দীপ্তি তাকে অন্যান্য কবিদের থেকে পৃথক, স্বস্থ এবং আভিজাত্য মণ্ডিত করেছে। অভিসার, মান এবং এমনকি বিরহ পর্যায়েও গোবিন্দ দাসের রাধা নিজের অনুভূতির প্রতি সচেতন ও বিশ্ব প্রকৃতি ও প্রতিবেশ সম্পর্কে সচেতন। এই জাতীয় রাধা চিত্র আমরা বৈষ্ণব পদাবলীর অন্যত্র পাই না। তিনি তাকে সম্পূর্ণভাবেই আমরা পৌরাণিকা রাধা হিসেবে চিনতে পারি, সম্পূর্ণভাবে বৈষ্ণবের আরাধ্য রাধারানী হিসেবেও চিনতে পারি, এবং তার সঙ্গে সঙ্গেও তার প্রেমিকা সত্তাটিও আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে ওঠে। পদাবলীর চণ্ডীদাস বা জ্ঞানদাসের রাধার মতো রাধা ও কবি অভিন্ন সত্তা এখানে নয়। রাধার পৃথক অহংবোধ মঞ্জরি ভাবের সাধক কবিকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। সে কারণে রাধার অহংকে কবিতার কাব্যে বিশেষভাবে প্রতিষ্ঠিত করেন। শ্রীরাধার রূপবর্ণনায় গোবিন্দ দাস কবিরাজ বৈষ্ণবী অলঙ্কার শাস্ত্রের অনুসারী হয়েও কবিত্বে ও কুশলতায় নজর কাড়া। তার কলমে রাধা মূর্তিমতী শৃঙ্গার রস। গোবিন্দ দাসের কবিতার সুর রাখালিয়া নয়, অর্থাৎ বাঙালির বাংলা ভাষায় কথা বলার যে চলন, সেই চলনকে দিয়ে তিনি কবিতা রচনা করেননি। অলঙ্কার শাস্ত্র যেহেতু সম্পূর্ণভাবে এই আমাদের বাকরীতি থেকে অনেক বেশি দূরবর্তী এক সৌন্দর্য জগৎ তৈরি করে, ঠিক সেভাবেই গোবিন্দ দাসের কবিতাও একই রকম ভাবে এক রকমের অলংকৃত কবিতার জগৎ তৈরি করেছে। তাই পরবর্তীকালের কীর্তনিয়াগণ তার পদাবলীর বিশেষ অনুরক্ত ছিলেন। অলংকারের ঠাস বুননিতে তার পদাবলী ভাস্কর্যের মতো অবয়ব সৌষ্ঠব লাভ করেছে। গোবিন্দ দাসের অন্যান্য কাব্যিক বিশেষত্বের ভিত্তি একটু তলিয়ে বিবেচনা করলেই বোঝা যায় কবির এই অলংকার প্রবণতা। তার কাব্যের উৎকর্ষের কারণও যেমন রূপদক্ষ আলংকারিকতা, তেমনি যেখানে তিনি তেমন সফল হননি, সেখানেও দায় বর্তেছে অলংকার প্রয়োগের অনৌচিত্যের ওপরে। এমন অনেক ক্ষেত্রে, বিশেষ করে বিরহের পদে, তিনি এমন অলংকার প্রয়োগ করে বসেন, যার ফলে ভাবের চাইতে বাইরের ধাক্কাই পাঠককে ভাবের অন্তরে প্রবেশ করতে দেয় না। ফলে যেখানে গোবিন্দ দাস সফল হয়েছেন, সেখানেও অলংকারই তাকে সাফল্যের শ্রেষ্ঠ বিন্দুতে নিয়ে গেছে, এবং যেখানে তিনি বিফল, সেখানেও অলংকারের অনৌচিত্যের প্রয়োগই কে পাঠকের হৃদয়ের অন্তরে পৌঁছে যেতে দেয়নি। অলংকারের সূত্রে তিনি যুক্ত হন
তার ঐতিহ্যের সঙ্গে। যেসব বৈষ্ণব অলংকার শাস্ত্র রচয়িতা গোবিন্দ দাস কবিরাজের পরে আবির্ভূত হয়েছেন, তারা বিভিন্ন রস ও অলংকারের দৃষ্টান্ত দিতে গিয়ে গোবিন্দ দাসের পদ উদ্ধৃত করেছেন। এই আলংকারিকতার গুণেই গোবিন্দ দাস বিদ্যাপতির যোগ্য উত্তরসূরি। একথা বিরাট বড় ঐতিহাসিক অনুমোদনের কথা। এই অনুমোদন গোবিন্দ দাসকে দীর্ঘজীবী করেছিল বৈষ্ণব সাধক সমাজে। গোবিন্দ দাস শুধুমাত্র শ্রোতা এবং ভক্তের কাছেই নয়, অলংকারজীবী পণ্ডিতের কাছেও বিশেষভাবে জাগরুক একজন কবিসত্তা হয়েছিলেন। বল্লভ দাস লিখেছিলেন, ব্রজের মধুর লীলা যা শুনে দরবে শিলা গাইলেন কবি বিদ্যাপতি, তাহা হইতে নহে নুন গোবিন্দের কবিত্ব গুণ, গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি। ভাষা ও অলঙ্করণের বৈভবে গোবিন্দ দাস পূর্বসূরি বিদ্যাপতির কুশলতা স্মরণ করান। বিদ্যাপতির আলংকারিকতার উৎস তার দরবারি প্রতিবেশ। গোবিন্দ দাস কবিরাজের অলংকারময়তার উৎস তার সাধনাঙ্গ বৈষ্ণব শাস্ত্র পাঠের অভিজ্ঞতা। কিন্তু পরিণামে উভয়ের পদাবলিতে এসেছে স্ফটিকের মতো উজ্জ্বলতা ও প্রকাশে অপূর্ব অনুসরণীয় কাঠিন্য। কিন্তু গোবিন্দ দাস কবিরাজে যা বিশেষভাবে পাওয়া গেল তা হল সাধন তত্ত্বের রসসিদ্ধ কাব্যরূপ। গোবিন্দ দাসের কাব্যপাঠেই আমরা বলতে পারি বৈষ্ণব পদাবলী হচ্ছে বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। গোবিন্দ দাস কবিরাজ বিষয়ে যারা বিস্তৃত অধ্যয়ন করতে চান তারা সকলেই বিমান বিহারী মজুমদার সংকলিত গোবিন্দ দাসের পদাবলী ও তাহার যুগ গ্রন্থটি দেখতে পারেন, এবং এই অনুষঙ্গে আরো কিছু গ্রন্থ তারা পর্যালোচনা করলে গোবিন্দ দাস কবিরাজের কবি প্রতিভার সমস্ত দিকগুলি উদ্ভাসিত হবে। সে কারণে আমাদের আলোচনার শেষে একটি গ্রন্থপঞ্জি দেওয়া হলো।